ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ। কেমন আছো সবাই? স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। লাস্ট ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম ভেক্টরের উপর। আমরা নৌকার ম্যাথ করেছি, কিছু নদীর নৌকার উপর ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্স করেছি। ওইগুলোর উপর তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে করো। আচ্ছা, আমি বলি। ফেসবুকে কেউ একজন পোস্ট দিয়েছিল এরকম, তার নামটা আমার খেয়াল নেই, যে আমরা উপাংশ উপপাদ্য ইউজ করে আমরা কাজ করতে পারি কিনা বা করা যায় কিনা বা করছি না কেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে একটা ম্যাথ অনেকভাবে করা যায়। আমি যেমন তোমাদেরকে যে ম্যাথটা যেভাবে করিয়েছি লাস্ট ইয়ারে বা তোমাদের আগের ব্যাচে, ওই নৌকার ম্যাথগুলো আরেকভাবে করিয়েছি, তার আগের বছর আরেকভাবে করিয়েছি। তো এক একটা ওয়েতে যখন আমরা করতে পারি তখন একটা ম্যাথ তখন একটা কনফিউশন হয়ে যায় যে আমরা কোন ম্যাথটা কিভাবে করব বা কোন দিকে যাব বা কোন ওয়েতে গেলে সহজ হবে। ঠিক আছে? সো উপাংশ উপপাদ্য ব্যবহার করে আমরা যে ম্যাথগুলো করতে পারি না এমন তা না। ঠিক আছে? উপাংশ উপপাদ্য ব্যবহার করে হচ্ছে গিয়ে যখন আমরা মোর দ্যান 3 ফোর্স থাকবে, ওকে, মোর দ্যান 3টা ভেক্টর থাকবে, তখন উপাংশ উপপাদ্য ব্যবহার করা আমাদের জন্য সহজ। ঠিক আছে? আমরা কিন্তু সামান্তরিক সূত্র যখন পড়লাম তখনই কিন্তু বলেছি যে একটা কণার ওপর বা একটা বিন্দুতে যখন 2টা ভেক্টর কাজ করে বা ক্রিয়ারত থাকে তখন হচ্ছে তাদের লব্ধি ক্যালকুলেশন করা যায় এবং লব্ধির মান দিক দুইটা ক্যালকুলেশন করা যায়। 2টা ভেক্টর ক্যালকুলেশন করার জন্য সামান্তরিক সূত্রটা হচ্ছে সবচাইতে সহজ। ওকে, আর উপাংশ ভেক্টর অবশ্যই অনেক ইজি আছে, তবে উপাংশ ভেক্টরে যখন কাজ করতে যাব তখন হচ্ছে আমাদের কিছু কিছু কেসে উপাংশ ভেক্টর শুধু শুধু ওই ওয়েতে যাওয়াটা আমাদের শুধু শুধু দরকার হয় না, আরো সহজভাবে ক্যালকুলেশন করা যায়। এখানে উপাংশ ভেক্টর দিয়ে ম্যাথগুলো করানো হয়নি। তো মোর দেন যখন 2 বা মোর দেন 2 ফোর্স যখন থাকবে, 3টা 4টা 5টা 10টা ফোর্স যখন থাকবে, তখন উপাংশ ব্যবহার করাটা উপাংশ উপপাদ্য ব্যবহার করাটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। ওকে, তারপর আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে যাব উপাংশ উপপাদ্য ব্যবহার তোমাদেরকে দেখা দিব, তোমরা যাতে বুঝতে পারো। ওকে, আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, আজকে আমরা পড়বো ভেক্টর ক্যালকুলাস পড়বো। তো ভেক্টর ক্যালকুলাসে আমরা যেটা পড়বো সে হচ্ছে গিয়ে যে ভেক্টর ক্যালকুলাসটা আমাদের কোন দিকে কাজে আসে বা ভেক্টর ক্যালকুলাসের সুবিধা কি অসুবিধা কি, বেসিক্যালি ভেক্টর ক্যালকুলাসটা দরকার কি সেটা নিয়ে আজকে আমরা দেখার ট্রাই করব। ওকে, আচ্ছা, আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। তোমাদের কোনো শুনতে সমস্যা হচ্ছে কিনা একটু জানাও। সাউন্ড ক্লিয়ার আছে তো নাকি নাকি আরো জোরে বলবো? ঠিক আছে স্যার, স্যার আচ্ছা, সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে। ঠিক আছে। ভেক্টর ক্যালকুলাস এটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে মোটামুটি একটু কঠিন টার্ম। ওকে, কঠিন টার্ম কারণ এই কারণে, কারণ এটা তোমরা সম্পূর্ণ নতুন পাবা, টোটালি নিউ একটা কনসেপ্ট। ঠিক আছে? যেমন আমরা এর আগের প্রবলেমগুলো যখন সমাধান করেছি আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা স্থানাঙ্ক ব্যবস্থা দেখেছি, ভেক্টর দেখেছি, তারপর কি বলে আমরা ত্রিকোণমিতি পেয়েছি, তারপর পিথাগোরাসের সূত্র পেয়েছি, এগুলো পেয়েছি। ক্যালকুলাস হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্সের আরেকটা ব্রাঞ্চ। এইখানে আমরা টোটালি ডিফারেন্ট কিছু পাবো। আমরা আলোচনায় আসি। ক্যালকুলাসকে মূলত 2টা পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে ইংরেজি নাম, ইন্টিগ্রেশন হচ্ছে বাংলা নাম। তো আমরা হচ্ছে ইংরেজি নামটাতেই সব সুইটেবল হয়, ইংরেজি নামটাই ব্যবহার করবো, যে ডিফারেন্সিয়েশন করো বা ইন্টিগ্রেশন করো। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন বা এগুলো মানে কি, এগুলো আজকে আমরা দেখবো, যে ডিফারেন্সিয়েশনটা কি, ইন্টিগ্রেশনটা কি, এগুলোর অ্যাপ্লিকেশন কি, এগুলো কোথায় কাজে আসে দেখবো আমরা। তারপর আমরা দেখতেছি অপারেটর। অপারেটর কারা? অপারেটর কোনগুলো? যেমন বর্গ, ঘন, বর্গমূল, লগ, কোসাইন, সাইন, এদেরকে বলা হয় অপারেটর। যেমন কোসাইন, কোসাইন ট্যান, কোসেক, সেক, এগুলা, এরা কট, এরা সবাই হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর। ওকে, তো অপারেটর হচ্ছে গিয়ে এমন কিছু সিস্টেম বা এমন কিছু টার্ম যেগুলার নিজস্ব কোনো ভ্যালু নাই, বাট এইগুলা দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, অন্য একটা নাম্বারকে অপারেট করতে পারি। ওকে, এই হচ্ছে কি আমাদের অপারেটরের মেইন কনসেপ্ট। এই হচ্ছে অপারেটর। যেমন বর্গ বা বর্গমূল, তুমি যখন বা সাইন, তুমি যখন ক্যালকুলেটরে সাইন লিখে প্রেস করবা, ক্যালকুলেটর কিন্তু একটা নাম্বার বা ক্যালকুলেটরের কার্সার বারবার মানে আপ ডাউন করতে থাকবে, মানে সেখানে কোনো সে একটা নাম্বার চায়। তো সাইনের নিজস্ব কোনো ভ্যালু নেই, বাট সাইনের তুমি যখন সাইন কোনো একটা ভ্যালু বসাবা তখন সে কি করে, একটা ভ্যালু তোমাকে প্রদর্শন করে বা শো করে।
সো এরা হচ্ছে কি অপারেটর, সাইন, কোসাইন, লগ, বর্গ, ঘন, বর্গমূল। তুমি যদি বর্গমূল লিখে প্রেস করো বা বর্গমূল লিখে সমান চিহ্ন দাও, ক্যালকুলেটরে কিছুই আসবে না। কেন আসবে না? কারণ বর্গমূল একা একা কাজ করতে পারে না, কোনো নাম্বার দিলে সে কাজ করতে পারে। এই হচ্ছে, এগুলো হচ্ছে অপারেটর। তেমনি ভাবে আজকে আমরা এখানে দেখবো যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এগুলা কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে এই সাইন দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ডেল বলা হয়। এই সাইনটাই হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলে। এই সাইনের উপর একটা ভেক্টর সাইন দিতে হয় এবং এটাকে লিখতে হয় এটা হচ্ছে গিয়ে ডেল্টা। এটা হচ্ছে গিয়ে ডেল্টা বা স্মল ডেল বলা হয় এটাকে। এটা হচ্ছে এই যে এই চিহ্নটাকে বলা হয় স্মল ডেল। সো স্মল ডি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, এখানে ডেল ডেল ওয়াই বাই জে ক্যাপ, এখানে ডি ডি জেড বাই কে ক্যাপ বলা হয়। তো এখানে হচ্ছে কি আমরা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু এখানে আগেই বলা হয়েছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তো এইটার কাজ হচ্ছে বা এই ডেলের কাজ হচ্ছে গিয়ে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাপেক্ষে একটা কোনো কিছুকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে এইটাই আমরা আজকে শিখব। ওকে, আচ্ছা। যেমন একটি বিন্দু অবস্থান ভেক্টর যদি হয় আর ভেক্টর, তো আর ভেক্টরকে আমরা এভাবে যদি প্রকাশ করি এক্স আই ওয়াই জে জে ক্যাপ, তাহলে অতি ক্ষুদ্র সময়ে আর এর পরিবর্তনের হারকে বলা হয় বেগ। আমরা বেগ মানে পড়ে আসছি ভি পড়ে আসছি, ভি মানে তাহলে কত হবে? ডি আর বাই ডিটি। এই ডি আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অবস্থানের পরিবর্তন, আর ডিটি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সময়ের পরিবর্তন, আর ডি আর বাই ডিটি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার। ঠিক আছে, অবস্থানের পরিবর্তনের হার বোঝাচ্ছে। এরপর আমরা ডিডিটি, আমরা যেহেতু ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর আমরা ডিডিটি রেখেছি এবং আর ভেক্টরের বদলে এক্স আই ওয়াই জে এবং জে ক্যাপ আছে, সবাইকে দিয়ে গুণ করে দিয়েছি। এখানে সবাই আলাদা আলাদাভাবে গুণ হয়ে গেছে। এটা বোঝাচ্ছে সময়ের সাথে এক্স অক্ষের পরিবর্তন কতটুকু, এটা বোঝাচ্ছে সময়ের সাথে ওয়াই অক্ষের পরিবর্তন কতটুকু, এটা বোঝাচ্ছে সময়ের সাথে জেড অক্ষের পরিবর্তন কতটুকু। মানে এই যে অবস্থান ভেক্টর তিনটা আলাদা আলাদা অক্ষের উপর নির্ভর করছে, প্রতিটা অক্ষে আলাদা আলাদা সময়ের সাথে সে কতটুকু করে পরিবর্তন হচ্ছে সেটাও আমরা ক্যালকুলেশন করতে পারি ডিফারেন্সিয়েশন অপারেটর দিয়ে। ওকে, আচ্ছা। এখন আমরা আজকে দেখব হচ্ছে ডিফারেন্সিয়েশন দেখব। ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা আছে, ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আছে, ফর্মুলাটা পরে পড়তেছি। আগে আমরা দেখে আসি যে ডিফারেন্সিয়েশনটা কি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন পড়ার আগে আমি হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে টোটালটাই আজকে বোর্ডে আলোচনা করব, যাতে করে তোমাদের বুঝতে একটু মোটামুটি ইজি হয়। ঠিক আছে, আজকে আমি স্টপ শেয়ারে চলে যাচ্ছি। তোমরা একটা বোর্ড দেখতে পাচ্ছ, তো এখানে আমরা দেখব আজকে আমরা পড়বো হচ্ছে ডিফারেন্সিয়েশন। তোমরা কি দেখতে পাচ্ছ লেখা? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্ট শব্দটা আসছে, ডিফারেন্সিয়েশন শব্দটা আসছে ডিফারেন্ট বা ডিফার থেকে। ব্যাপারটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা পরিবর্তনটা লক্ষ্য করি ডিফারেন্সিয়েশন দিয়ে। কি পরিবর্তন লক্ষ্য করি? যে কোনো কিছুর একটা পরিবর্তন লক্ষ্য করে থাকি। যেমন আমরা হচ্ছে কি এখানে একটা এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ ড্র করলাম, এইখানে একটা বিন্দু নিলাম, এই এ বিন্দু নিলাম, আর একটা বিন্দু নিলাম হচ্ছে বি বিন্দু। এখন এই এ বিন্দুর অবস্থান ভেক্টরকে যদি আমরা r1 ভেক্টর দিয়ে প্রকাশ করি এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি যদি r2 ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে এ থেকে বি হবে। একটা কণা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে সরে যায়, তাহলে তার সরণ কতটুকু হয়েছে? এ বি পরিমাণে সরণ হয়েছে। এবং এই এ থেকে বিতে যেতে, যেমন ধরো এটা যদি হয় এ থেকে সে যে বিতে গেলে এতটুকু, তার যদি সময় লাগে, এ থেকে বিতে যদি তার মনে করো যে কোনো একটা সময় লাগে, ডেল্টা টি সময় লাগে, এবং এ থেকে বি এই পরিবর্তনকে যদি আমি ডেল্টা আর বলে থাকি, তাহলে আমরা ডেল্টা আর কে কিভাবে লিখতে পারি? ডেল্টা আর হবে গিয়ে হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1। এটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আসছে। ওকে, ডেল্টা আর ভেক্টর আসে r2 মাইনাস r1 আসে, কারণ সে এ থেকে বিতে গেছে। এখন আমি যদি অবস্থানের পরিবর্তন, ডেল্টা আরটা হচ্ছে অবস্থানের পরিবর্তন আর ডেল্টা টি হচ্ছে সময়ের পরিবর্তন। এখন এই যে কণাটা এ থেকে বিতে গেল, কত স্পিডে গেল বা কতটুকু চেঞ্জে গেল বা কত রেটে গেল, সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে বেগ কত হবে? বেগ হবে গিয়ে ডেল্টা আর ডিভাইডেড বাই কত? ডেল্টা টি। এখানে ডেল্টা আর ডিভাইড বাই ডেল্টা টি হবে। আমরা বেগটা ক্যালকুলেশন করতে পারবো, এ থেকে বিতে সে কত বেগে গেল সেটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। এবার খেয়াল করে দেখো, আমি যদি সময়টাকে ধরো এখানে 1 মিনিট আগে একটা বিন্দু এ তে ছিল, 1 মিনিট পরে বিন্দুটা বি তে চলে গেল, তাহলে এ থেকে বি তে যেতে কত সময় লেগেছে? 1 মিনিট সময় লেগেছে। আমি যদি 1 মিনিট থেকে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড থেকে যদি 30 সেকেন্ডে নিয়ে আসি,
তাহলে বি বিন্দুটা কি, এ থেকে বি আরো কাছাকাছি যাবে, তাই না? এ থেকে যদি 30 সেকেন্ড কল্পনা করি তাহলে বিন্দুটা হচ্ছে গিয়ে এ থেকে বি, এই বিন্দুতে না গিয়ে এ থেকে বি এতটুকু আসবে। আমি যদি 20 সেকেন্ড কল্পনা করি সে আরো কাছাকাছি আসবে। আমি যদি 5 সেকেন্ড কল্পনা করি সে আরো কাছাকাছি আসবে। আমি যদি 1 সেকেন্ড কল্পনা করি তাহলে সে আরো কাছাকাছি আসবে, তাই না? তো সময়ের ব্যবধান যত আমি ক্ষুদ্র করতেছি, খেয়াল করে দেখো এ আর বি বিন্দু অতটাই কি কাছাকাছি চলে যাচ্ছে। তো সময় ব্যবধান যতই আমি কাছাকাছি মানে খুব সামান্য করব, এ আর বি যতই কাছাকাছি যাবে, তো এই ক্ষুদ্র সময়ের পরিবর্তন তখন দেখবা এই যে R1, তখন ধরো এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দু যদি হয় বি হয়, তাহলে R1 এবং R2 অলমোস্ট কি কাছাকাছি একটা বিন্দুকে আমরা কল্পনা করতে পারি। তো ক্যালকুলাসের কাজ হচ্ছে বা ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে খুব ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে কাজ করা। তো এইখানে লেখা হয় এইভাবে যে আমরা ভেলোসিটিটা ক্যালকুলেশন করতে পারি, লিমিট এইভাবে লেখা হয় ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা টি টেন্ডস টু জিরো, এটাকে পড়া হয় এইভাবে ডেল্টা টি টেন্ডস টু জিরো, মানে ডেল্টা টি যদি শূন্যের কাছাকাছি হয়, এক্স্যাক্টলি শূন্য না, ডেল্টা টি বা সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে অবস্থানের পরিবর্তন, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ডেল্টা আর বাই ডেল্টা টি, এটাকে লেখা হয় ডি আর বাই ডিটি, এইভাবে লেখা হয়। তখন ভি কে লেখা হয় ডি আর বাই ডিটি, ডেল্টা আর বাই ডেল্টা টি এটা লেখা হয় না। এটা লেখা হয় হচ্ছে কি সময়ের ব্যবধান যখন অনেক বেশি থাকে, 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড বা এরকম থাকে, ব্যবধান, সময়ের ব্যবধান কিন্তু বলছি। আর যখন সময়ের ব্যবধান খুবই সামান্য থাকে তখন সেটাকে লেখা হয় ডি আর বাই ডিটি, এইভাবে লেখা হয়। তো ক্যালকুলাসের কাজ হচ্ছে কি সময়ের ব্যবধান মানে খুব সূক্ষ্ম সময় নিয়ে কাজ করা। যেমন তোমাকে যদি বলা হয় একটা গাড়ি ঢাকা থেকে ধরো ঢাকা থেকে কুমিল্লা গেছে, গাড়িটার 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগলো, ঠিক আছে? তো গাড়িটা রওনা দিল 12টা বাজে এবং গাড়িটা পৌঁছালো 2টা বাজে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে গাড়িটা ঠিক যখন ঘড়ির কাঁটায় 1টা বেজে 10 মিনিট 45 সেকেন্ড, 1টা বেজে 10 মিনিট 45 সেকেন্ড, ওই মুহূর্তে গাড়ির বেগটা কত, ঠিক এক্স্যাক্টলি ওই সময়, ঠিক আছে? এই ধরনের ক্যালকুলেশন করছে হচ্ছে কি ভেক্টর গুলা বা ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস হচ্ছে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম টাইমগুলো নিয়ে কাজ করে। এক্স্যাক্টলি ওই টাইমে গাড়িটার বেগ কত, ত্বরণ কত, এইগুলা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করে থাকি। তো এইগুলা নিয়ে যখন কাজ করে থাকি তখন ক্যালকুলাসে আমরা এটাকে লেখা হয় ভি ভেক্টর ইকুয়াল টু ডি আর বাই ডিটি লেখা হয়, ঠিক আছে? এখন এই যে ডি আর বাই ডিটি আমরা যে বললাম, ডি ভেক্টর ভেলোসিটিকে বা বেগকে যেমন ডি আর বাই ডিটি লেখা হচ্ছে, আমরা যেমন আবার লিখি এটাকে ডি আর বাই ডিটি। এই ডিডিটি, এই ডি অফ ডিটি, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন অপারেটর বা ডিফারেন্সিয়েশন অপারেটর বলা হয় এটাকে, ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন অপারেটর, ডিডিটি, ঠিক আছে? অন্যান্য যেমন অপারেটর আছে, যেমন বর্গমূল বললাম, বর্গ বললাম, ঘন বললাম, সাইন, লগ এগুলা বললাম, তেমনি ডিডিটি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন অপারেটর বলা হয় এটাকে। তো ডি এর কোনো ডি বা ডিডিটি এর কোনো আলাদা কিছু না, ডিডিটি হচ্ছে এটা পুরো একটা অপারেটর, পুরোটাকে বলা হয় একটা অপারেটর। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি এই ডিফারেন্সিয়েশন অপারেটর কি কাজে আসে বা এটা দিয়ে আমরা কি ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে কি মূলত আমাদের দেখার বিষয়। আচ্ছা, যেমন ডি আর দ্বারা কি বোঝাচ্ছে অবস্থানের পরিবর্তন, ডিটি, ডিটি দ্বারা কি বোঝাচ্ছে সময়ের পরিবর্তন, ওকে? তেমনি ভাবে আমাদের যদি আমরা ত্বরণ যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে ত্বরণের যেটা হবে ডিভি বাই ডিটি হবে, ত্বরণের জন্য হবে ডিভি বাই ডিটি। এখানে হচ্ছে বেগের পরিবর্তন, এটা হচ্ছে সময়ের পরিবর্তন। এ বিন্দুতে যদি বস্তুর একটা বেগ থাকে আর বি বিন্দুতে যদি কোনো একটা বস্তুর বেগ থাকে তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বেগের পরিবর্তনটাকে বলা হচ্ছে ডিভি, এবং তারা যদি খুবই কাছাকাছি থাকে তখন ডিভি এর ভ্যালুটাও সেরকম ভাবে থাকবে এবং সময়ের ব্যবধানও খুব আমাদের সেই রকমই থাকবে। আমরা এই ধরনের কিছু ম্যাথমেটিক্স করব যেখানে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোনো একটা ফাংশন বা কোন পয়েন্টে তার বেগের মান কিরকম বা কোন পয়েন্টে তার অবস্থানটা কিরকম, ঠিক আছে? এবার বলো কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার dr টু মাইনাস r1, এটা স্যার বুঝতে পারি নাই। ওইটা তো আমি এখনো লিখিও নাই। dr লিখছি, জি স্যার একবার লিখছিলেন এটা আমি এখনো লিখছি যে এটা এটা মেবি। এটা জি স্যার মনে হলো r1, এটা না স্যার এটা না। dr না স্যার, dr r2 মাইনাস r1, ডেল্টা আর,
ও ডেল্টা আর ইকুয়ালস ও r2 জি মাইনাস স্যার, r1। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি স্যার স্যার বলতে ভুল হয়েছে। স্ক্রিনটা স্যার ভালোভাবে স্যার বোঝা যাচ্ছে না। বুঝি নাই। স্যার একটু বড় করে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে ডেল্টা আর ইকুয়ালস টু এই পয়েন্টটা ধরে নাও r1 ভেক্টর, আর এই পয়েন্টটা হচ্ছে গিয়ে r2 ভেক্টর, আর এইটা যদি হয় ডেল্টা আর, এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2। তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি হবে, r1 প্লাস ডেল্টা আর ইকুয়ালস টু কত হবে, r2 হবে। কারণ ত্রিভুজ সূত্রে দুইটা একই ক্রমে, বাকিটা হচ্ছে অপোজিট বিপরীত ক্রমে, r2 আছে এই দুইটার অপোজিট বিপরীত ক্রমে। তাহলে ডেল্টা আর কত হবে, r2 ভেক্টর r1 এটা হবে। এই কারণে এটা লিখেছিলাম জি r2 স্যার। ভেক্টর r1, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আসছে এটা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমরা দেখি যে ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আমরা দেখি যেগুলো আমাদের কাজে আসবে। ডিফারেন্সিয়েশনের এই সূত্র তোমরা এখনই খাতায় লিখে ফেলো যে এক্স টু দি পাওয়ার এন, এটাকে লেখা হবে এন এক্স এন মাইনাস ওয়ান। কিভাবে আসে আমরা যখন ম্যাথমেটিক্স করব, ম্যাথ বইতে গিয়ে আমরা এই সূত্রটা কিভাবে আছে সেটা দেখে নিব, কারণ এটা আলোচনা করতে গেলে অ্যাটলিস্ট 2 ক্লাস লাগবে আবার। আচ্ছা, মানে কি যে তুমি এই যে একটা এক্স টু দি পাওয়ার এন, এটাকে পড়তে হবে এইভাবে, এক্স টু দি পাওয়ার এন কে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। মানে বোঝাচ্ছে এই ফাংশনের পরিবর্তন আমরা নির্ণয় করব কার পরিবর্তনের সাপেক্ষে, এক্স এর পরিবর্তনের সাপেক্ষে। আমরা চেক করতে চাই এক্স কতটুকু পরিবর্তিত হলে এক্স টু দি পাওয়ার এন কতটুকু পরিবর্তিত হবে, এইটা বোঝানো হয়। তার মানে এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তন খেয়াল করব বা ক্যালকুলেশন করব এক্স এর পরিবর্তনের সাপেক্ষে। ঠিক আছে, এটাকে পড়া হয় যে এক্স টু দি পাওয়ার এন কে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমি কি রকম পাবো, পাওয়ারটা এক্স এর পাওয়ার যা থাকবে সেটা আগে আসবে, আর এক্স এর পাওয়ার এক কমে যাবে, তাহলে এরকম হবে। ঠিক আছে, যেমন যদি মনে করো ডিডি এক্স, এখানে যদি থাকে এক্স টু দি পাওয়ার 3, তাহলে কি হবে, এই পাওয়ারটা আগে আসবে 3 হয়ে যাবে, আর এক্স এর পাওয়ার 3 মাইনাস 1 সেটা হয়ে যাবে 2। ঠিক আছে, এই খেয়াল এইভাবে থাকবে। এটা হচ্ছে একটা সূত্র আমরা দেখতে পেলাম। আরেকটা সূত্র হচ্ছে এরকম যে তুমি মনে করো ডি ডি এক্স এম এক্স কিউব বা এম এক্স টু দি পাওয়ার এন এরকম যদি থাকে, মানে এক্স টু দি পাওয়ার এন এর সাথে একটা সংখ্যা গুণ আকারে যদি থাকে, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে কি দেখতে পাবো, এখানে এই যে এম এটাকে আগে লিখবো, আর এক্স এর পাওয়ার যা থাকবে সেটাকে লিখবো, আর এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান লিখবো। ওকে, আমি আবার বলছি, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সাথে যদি কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে তাহলে সেটা শুরুতে হবে, আর একইভাবে এক্স টু দি পাওয়ার এন কে আমি যখন ডিফারেন্সিয়েশন করব এই পাওয়ারটা আগে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে। যেমন ধরো এখানে এক্স কিউব না থেকে যদি এটা 5x কিউব থাকে, 5টা হচ্ছে এই যে এম এর বদলে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, এই 5টা হবে আর এক্স এর পাওয়ার 3 এটা আগে আসবে, আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে, 3 ছিল 2 কমে যাবে, 1 কমে 2 হয়ে গেল, তাহলে এটা কত হবে 15x স্কোয়ার। ঠিক আছে, এইরকম হবে। এটা হচ্ছে এই সূত্র, এবং এই সূত্রে আমরা দেখতে পেলাম। আরেকটা সূত্র যেটা আমাদের কাজে যাবে, ডিফারেন্সিয়েশনে অনেকগুলো সূত্র আছে, না হলেও প্রায় 20-25টা সূত্র আছে, আমরা আজকে 3টা শিখবো, এই 3টাই মূলত কাজে আসবে। আচ্ছা, মনে করো এখানে ডিডি এক্স সি, সি হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। একটা ধ্রুবক সংখ্যা কখনোই পরিবর্তিত হবে না, তুমি যার সাপেক্ষে পরিবর্তন করার চেষ্টা করো না কেন। তো যেহেতু এক্স এর সাপেক্ষে ধ্রুবকের পরিবর্তন কখনোই হবে না, এই কারণে এটা রেজাল্ট হবে 0। মানে একটা ধ্রুবক সংখ্যাকে ইন্টিগ্রেশন করলে, সরি ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে কি 0। ওকে, আমরা এই 3টা সূত্রের উপর ভিত্তি করে আজকের ক্লাসটা করার চেষ্টা করব। এবার আসি আমাদের ম্যাথমেটিক্সটা করার চেষ্টা করি। মনে করো একটা ফাংশন দেওয়া আছে এরকম যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর দেওয়া আছে এরকম যে 5t স্কোয়ার আই ক্যাপ, তারপর দেওয়া আছে 6t জে ক্যাপ, আর এখানে আছে 7। ওকে, এটা হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখন বললো ওই বিন্দুর বেগ হিসেব করো, তাহলে আমরা কি লিখবো, বেগ মানে হচ্ছে ডি আর বাই ডিটি লিখবো, তারপর এখানে কি লিখবো ডিডিটি, আর এখানে হবে কি 5t স্কোয়ার আই ক্যাপ, এই যে আর এর বদলে এখানে যা আছে আমরা লিখে ফেলতেছি 6t জে ক্যাপ, আর এখানে কত 7 কে ক্যাপ। ওকে, যেহেতু তারা 3টা অক্ষের। এখন এই ডিডিটি দিয়ে 5t স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিটি দিয়ে 6t কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ডিডিটি 7 দিয়ে ডিফারেন্সিয়েশন আমাদেরকে করতে হবে। ওকে, আমি যদি 5t স্কোয়ার আই ক্যাপ এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 5 এখানে
আগে আসবে, আর টি স্কোয়ারকে যদি করি টি এর পাওয়ার 2 আছে, এখানে 2 হবে, টি এর পাওয়ার 2 থেকে 1 কমে গিয়ে সেটা 1 হয়ে যাবে, আর আই ক্যাপের জায়গায় আই ক্যাপ থাকবে। এবার যোগ চিহ্ন আসছে, 6 এর জায়গায় 6 থাকবে, টি এর পাওয়ার 1 ছিল, তাহলে এই একটা আগে আসবে, আর টি এর পাওয়ার 1 থেকে টি টু দি পাওয়ার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এখানে হবে জে ক্যাপ। আর এখানে হচ্ছে কি 7, 7 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 0, আর এখানে কে ক্যাপের জায়গায় কে ক্যাপ থাকবে। তাহলে কত হলো 5 দ্বিগুণে 10 টি আই ক্যাপ, আর এখানে কত হচ্ছে টি টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে সবগুলো গুণ করলে হবে এটা 6 জে ক্যাপ, আর এই পাশে 0 এর সাথে কে মাল্টিপ্লাই করলে হবে 0 ক্যাপ। তাহলে ভি ভেক্টরটা আসলো দেখতে এইরকম, 10 টি আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। ওকে, স্যার এরকম আসলো ক্যালকুলেশনটা আমাদের। আবার একটু দেখান স্যার। ক্যালকুলেশনটা হচ্ছে যেভাবে 5t স্কোয়ার, এই যে প্রথমটাকে করলাম, প্রথমের 5টা আগে আসলো, 5টা 5 এর জায়গায় রইলো, টি এর পাওয়ার 2 ছিল, 2টা বসে গেল সূত্র অনুসারে, আর এখানে 2 এর থেকে 1 কমে গিয়ে সেটা 1 হয়ে গেল, 5 দ্বিগুণে 10 হয়ে গেল। সিমিলারলি এখানে 60 ছিল, 6টা এখানে বসলো, টি এর পাওয়ার 1 ছিল, 1 গুণ হইলো, আর টি এর পাওয়ার 1 থেকে 1 কমে গেল 0 হইলো, আর যেহেতু এটা কনস্ট্যান্ট এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা 0 আসছে। তো এই আসলো আমাদের বেস। স্যার বলো। স্যার সবাই একটু মিউট করে দেন স্যার, ডিসপ্লেতে মাঝে মধ্যে যে অন্য জনেরটা চলে আসতেছে তো স্যার, এই জন্য খুব প্রবলেম হচ্ছে দেখতে। জি স্যার, এটা দেখতে পারি না ভালো করে। মানে কি স্যার স্ক্রিন শেয়ার করে বুঝতে পেরেছি। ওকে, এই হচ্ছে আমাদের কি চলে আসলো, ভি চলে আসলো, আর থেকে আমরা ভি পেয়ে গেলাম। এখন যদি বলে আমাদেরকে ত্বরণ হিসেব করো বা ত্বরণ কত হবে, ওকে, যদি বলে ত্বরণ কত, তখন আমরা ত্বরণ হিসেব করতে পারবো। বা বললো এখানে ভি এর মান আসলো কিরকম 10টি, বা ভি ভেক্টরটা যেরকম আসলো 10টি আই ক্যাপ প্লাস 6 জে। ওই যে আমরা তখন বলেছিলাম যে টাইম যখন তোমার ইসে কি বলে, টাইম যখন ধরো ওই যে কুমিল্লা বললাম, ঢাকা থেকে কুমিল্লা যদি 2 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা 1:15 10 সেকেন্ড 45 সেকেন্ড সময় তার বেগ কত যদি আমরা জানতে চাই, তখন যখন বলে দিবে যে ভেলোসিটি কত নির্ণয় করো, তখন বলবে যে টাইম যখন 2 ওই সময় বেগ নির্ণয় করো, টাইম যখন 2 ওই সময় বেগ নির্ণয় করো। তখন আমরা কি লিখবো, এখানে বেগ লিখবো, এখানে 10 জায়গায় 10 বসছে, আর এই টি এর জায়গায় এখানে আমরা 2 দিয়ে আই ক্যাপ, আর এখানে 6 এর জায়গায় তো টি নাই, যা আছে তাই থাকবে, 10 দ্বিগুণে 20 আই ক্যাপ, আর এখানে 6 জে। ওই বিন্দুতে বেগের মান হচ্ছে এরকম, টাইম যখন 2 তখন বেগ দেখতে এরকম। আর যদি মান হিসেব করতে বলে, তাহলে আমরা মান হিসেব করব কিভাবে, এই যে 20 স্কোয়ার আর এখানে কি 6 স্কোয়ারের রুট সমান সমান বাকি যেটা আসবে। ওকে, আমাকে ক্লাসটা একটু ফাস্ট যেতে হবে, আমি যতটুকু যেভাবে কথা বলতেছি তোমরা ভিডিওটা আরেকবার মনোযোগ দিয়ে কয়েকবার করে লোড করে দেখবা, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। যেহেতু অপশন আছে, আমার কথাগুলো যেহেতু রেকর্ড হয়ে থাকবে, তোমাদের যেহেতু অপশন আছে সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ আমাদের 40 মিনিট সময়, এই সময় আসলে রিপিট করতে গেলে সময় নষ্ট হবে, যেহেতু রিপিট করার অপশন আছে তোমরা পরবর্তীতে দেখে নিবা। ওকে, আমাদের ভেলোসিটি যেটা আসছিল কত 10 টি আই ক্যাপ, আর এখানে আসছিল 6 জে ক্যাপ। এখন যদি বলা হয় যে ত্বরণ কত, তখন আমরা কি করব, ডিভি বাই ডিটি লিখবো, আর এখানে কি ডিডিটি লিখবো, আর এখানে লিখবো 10 টি আই ক্যাপ, আর এখানে লিখবো 6 জে ক্যাপ লিখবো। ডিফারেন্সিয়েশন করলে কত হবে, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এখানে টি এর পাওয়ার 1 আছে, এখানে হবে 10 এর জায়গায় 10 হবে, টি এর পাওয়ার 1 থেকে 1 হবে, টি এর পাওয়ার 1 ছিল একটা কমে যাবে, আর এখানে আই ক্যাপ, আর যেহেতু এটা কনস্ট্যান্ট এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর এখানে হয়ে যাবে কত 10 একে 10, 10 হয়ে যাচ্ছে 10 আই ক্যাপ। তাহলে ত্বরণ হচ্ছে গিয়ে কত 10 আই ক্যাপ আসলো, ঠিক আছে। এখন যদি বলা হয় 2 সেকেন্ড সময় ত্বরণ কত, এখানে তো টি নাই, কিছুই নাই, তাহলে ত্বরণ যা আছে তাই হবে। এই হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের একটা কাজ, মানে আমি দেখো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটি পাইলাম, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি ত্বরণ পেলাম, এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন করে বিভিন্ন টার্ম আমরা পেয়ে থাকবো ফিজিক্সে, ঠিক আছে। পর এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে এগুলো আমাদের কাজে আসবে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে কি যোগজীকরণ। ওকে, ইন্টিগ্রেশন, এইটার অ্যাপ্লিকেশন ফিজিক্সে সবচেয়ে বেশি। এটা একটা এক্সাম্পল যদি বলি, যদি বলা হয় একটা গোলকের আয়তন কত, একটা গোলকের আয়তন আমরা 9-10-এ পড়ে আসছি কত, 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে কি ওই গোলকের ব্যাসার্ধ।
এখন কথা হচ্ছে এই যে 4/3 পাই আর কিউব গোলকের আয়তন বা একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এগুলো কোত্থেকে আসছে? এগুলো সবকিছুই আসছে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন থেকে। আমরা সেই ইন্টিগ্রেশনটাই শিখবো যে ইন্টিগ্রেশন কি বলে বা ইন্টিগ্রেশনের কাজ কি। ইন্টিগ্রেশন কাজ হচ্ছে গিয়ে সবচেয়ে সহজভাবে যদি বলার চেষ্টা করি, যেমন তোমরা যেমন চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে করতে হয় সেটা জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা সামান্তরিক ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ বা কোন গোলক, এগুলো সবগুলো ক্ষেত্রফল আমরা ক্যালকুলেশন করতে পারি। কিন্তু যদি একটা ইররেগুলার শেপ কোন একটা বস্তু থাকে তাহলে সেটার ক্ষেত্রফল আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি না। যেমন ধরো এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, ক্ষেত্রফলটা হচ্ছে এরকম। এখন যদি তোমাকে বলা হয় এই বস্তুর ক্ষেত্রফল কত, তুমি কিন্তু সেটা ক্যালকুলেশন করতে পারবে না। তো এই ধরনের বস্তুগুলোর ক্ষেত্রফল ক্যালকুলেশন করার জন্য আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হয়। ঠিক আছে, আমি একটা কাজ করি, এই ক্ষেত্রফলটাকে ছোট ছোট অনেকগুলো অংশে ভাগ করে দেই। যদি ছোট ছোট অনেকগুলো অংশে ভাগ করে দেই তাহলে দেখো আমি যে মাঝখানের যে চতুর্ভুজ, এটা মাঝখানের যে ক্ষেত্রফল আছে এটাকে নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, এখানে এটা হচ্ছে গিয়ে তার কি প্রস্থ, আর এটা হচ্ছে গিয়ে তার কি উচ্চতা। এই এইটা ক্ষেত্রফলটা এতটাই ছোট যে এই দুটা বিন্দু খুবই কাছাকাছি, এবং এই দুটা বিন্দু এতটাই কাছাকাছি এটাকে একটা এটাকে একটা সরলরেখা বলা যায়। তাহলে এটাকে একটা চতুর্ভুজ বা এটাকে একটা ট্রাপিজিয়ামের সাথে কল্পনা করা যায়, বা এটাকে একটা চতুর্ভুজের সাথে কল্পনা করা যায়। যেই চতুর্ভুজে এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটাকে আমি কি লিখতে পারি, y ইন্টু, এখানে যেহেতু এক্স এর ভ্যালু অনেক ছোট এই কারণে এটাকে লেখা হয় dx লেখা হয়। ঠিক আছে, আর এই দুটা বিন্দুর উচ্চতা একই রকম, এই বিন্দুর উচ্চতা, এই বিন্দু আর পরবর্তী বিন্দু যেহেতু খুবই কাছাকাছি এই কারণে এই বিন্দুর উচ্চতা যদি হয় y, পরের বিন্দুর উচ্চতাও y হবে। আর এটা হচ্ছে তাহলে উচ্চতা গুণ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ হচ্ছে dx, তাহলে ক্ষেত্রফলটা এরকম লেখা যাবে। এখন এখানে কতগুলো চতুর্ভুজ আছে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে হাজার হাজার চতুর্ভুজ আছে। এই হাজার হাজার চতুর্ভুজ এটাকে যদি আমরা y1a1 বলি, এই ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে টোটাল এই সমগ্র ডায়াগ্রামের ক্ষেত্রফল যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এরকম a1 a2 প্লাস a3 প্লাস a4 এইভাবে করে যোগ করে আমরা আমাদের ক্যালকুলেশনগুলো করতে পারবো। বুঝতে পারছি, প্রত্যেকটা আলাদা আলাদা চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়ার পর আমরা যখন যোগ করব তাহলে সম্পূর্ণরূপে এই ডায়াগ্রামের বা এই চিত্রের ক্ষেত্রফলটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, এই কারণে এটাকে কি কাজ করা হয়, এটাকে লেখা হয়, যেহেতু এখানে আমি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছি তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে ওই একটা চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশনের ল্যাঙ্গুয়েজে লেখা হয় এইভাবে, ইন্টিগ্রেশনের ল্যাঙ্গুয়েজে লেখা হয় এইভাবে যে dA y ইন্টু dx, এইভাবে লেখা হয় dA y ইন্টু dx। আমরা যেমন পরিসংখ্যান চ্যাপ্টারে 9 10 যেমন পরিসংখ্যান চ্যাপ্টারে তুমি এরকম কাজ করেছো, সামেশন চিহ্ন দিয়েছো। সামেশন শব্দের অর্থ হচ্ছে যে তুমি সবগুলোকে যোগ করতেছো। তেমনি ভাবে ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে গিয়ে আমি এটাকে ইন্টিগ্রেশনের জন্য এরকম একটা সাইন দিতে হয়, এরকম এসে এরকম একটা সাইন দিতে হয় উভয় পক্ষকে। তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন শব্দের মানে হচ্ছে যোগ করা বা যোগজীকরণ। তো আমি এটাকে যোগ করে বাকি কাজ করতে পারি। ঠিক আছে, আমি এটাকে যোগ করে বাকি কাজ করে ফেলতে পারি। তাহলে আমি যে এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো, এটাকে ইন্টিগ্রেশন করলে একই রেজাল্ট পাবো, ওইটাই আমাকে বোঝাচ্ছে যে সম্পূর্ণ এই ডায়াগ্রামের ক্ষেত্রফলটা আমি পাবো। ওকে, আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের তেমনি ভাবে অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো আমি একটু লেখার চেষ্টা করি যে সূত্রগুলো কি কি। ঠিক আছে, ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আরো অনেক সুন্দর, যদি কখনো আমাদের কলেজ খুলে বা অবশ্যই কোনো না কোনো এক সময় কলেজ খুলবে, সম্পূর্ণ একটা লেকচার বা দুইটা লেকচার আমি চেষ্টা করব ইন্টিগ্রেশনের উপর নেওয়ার জন্য, কারণ ইন্টিগ্রেশনের কনসেপ্টটা অনেক ডেকোরেটেড। ঠিক আছে, আর যদি কারো পরবর্তীতে কলেজ করার পর যদি আমাদের সময় না থাকে, যদি পার্সোনালি কারো বুঝতে ইচ্ছা থাকে তখন কলেজে দেখা করবা, ইন্টিগ্রেশনে অনেকক্ষণ আলোচনা করা যাবে। আচ্ছা, এবার আমরা আসি যে ইন্টিগ্রেশনে কিছু সূত্র শেখার চেষ্টা করি। যেমন x টু দি পাওয়ার n dx, এটাকে পড়া হবে এইভাবে যে x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। আমি আবার বলি, x টু দি পাওয়ার n ইন্টু dx, এটাকে লেখা হয় এভাবে যে x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। করলে কি আসবে, সূত্রটা হচ্ছে এরকম, x টু দি পাওয়ার n প্লাস 1 আর নিচে হবে n প্লাস 1।
এক্স এর পাওয়ার 1 বাড়বে এবং এক্স এর পাওয়ার যত হবে তত দিয়ে ভাগ করে ফেলতে হবে। এখানে এক্স এর পাওয়ার আছে n, ইন্টিগ্রেশন করলে এক্স এর পাওয়ার 1 বেড়ে যায়, ডিফারেন্সিয়েশন যেমন 1 কমে যায়, এখানে ইন্টিগ্রেশনে এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে এবং এক্স এর পাওয়ার যেটা হবে সেটা দিয়ে আমাকে ভাগ করে ফেলতে হবে, যেমন এখানে n+1 আসছে। আচ্ছা, যদি এখানে n এর বদলে 5 হইতো তাহলে এখানে কত হইতো 5+1 আর ভাগ করতে হইতো 5+1 দিয়ে আমাদের ভাগ করে ফেলতে হবে। ওকে, এই হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশনের একটাই সূত্র, বা আরো সূত্র আছে, আমরা আপাতত একটা নিয়ে কাজ করি, বাকিগুলো অটোমেটিক শিখে যাব। ইন্টিগ্রেশনটা কোথায় কাজে আসে? ইন্টিগ্রেশন আমরা একটু আগে পড়ে আসছি, v ইকুয়ালস টু কত, v ইকুয়ালস টু dr/dt, একটু আগে আমরা পড়ে আসছি। ওকে, আমি যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে কত হবে dr, এখানে হবে কত v ইনটু dt। এরপর যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি উভয় পক্ষকে, তাহলে আমি টোটাল দূরত্ব পাবো, বেগ আর হচ্ছে কি সময়টা নির্ণয় করতে পারবো। ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হয় এইভাবে যে সময় যখন শূন্য, টাইম যখন শূন্য, তখন কিন্তু একটা বিন্দু কোথায় ছিল খেয়াল করে দেখো, এই বিন্দুতে ছিল, আর এই বিন্দুর অবস্থান ভেক্টর ছিল r1, এবং এখানে টাইম যখন t 0 থেকে যখন t টাইমে গেল তখন ওই বস্তুটা r1 থেকে r2 তে চলে গেল, a থেকে b বিন্দুতে চলে গেল, আর b বিন্দুর অবস্থান ভেক্টর ছিল r2। ওকে, আচ্ছা, এখন কত হচ্ছে r dr, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন আরেকটা সূত্র জেনে নাও, dx, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x, মানে এখানে dx ইন্টিগ্রেশন করলে হবে x, dy কে ইন্টিগ্রেশন করলে হবে y, dr কে ইন্টিগ্রেশন করলে হবে r। এখানে যেমন dr আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে কত r। এইভাবে ইন্টিগ্রেশন করার পর রেজাল্টটা লিখলাম, এখানে r1 হচ্ছে লোয়ার লিমিট, r2 হচ্ছে আপার লিমিট, আমাদের আপার লিমিটটা লিখতে হবে r2 আর লোয়ার লিমিটটা লিখতে হবে r1। আর এখানে ভটা হচ্ছে কি, আমি যেহেতু টাইমকে ডিফারেন্সিয়েশন করব, ভি যেহেতু টাইমের ফাংশন না, এই কারণে এখানে ভিটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আর এখানে বাকি থাকবে কত টি থাকবে। ঠিক আছে, এখানে ভি এর জায়গায় আমাদের কি থাকবে, টি থাকবে। তারপর যদি আমরা ভি যদি টাইমের ফাংশন হয়ে থাকে, আমরা ভি কে টাইমের ফাংশন বসাবো, আর এখানে টি বসাবো, এখানে 0, আর এখানে কি টি ইকুয়ালস টু আমরা বসাবো 0, আর এখানে টি ইকুয়ালস টু বসাবো টি। তারপর আমরা আমাদের বাকি কাজ করতে পারবো, যেমন এটাকে ইন্টিগ্রেশন করলে হবে কত r2 মাইনাস r1, আর এখানে হবে ভি, আর এখানে হবে টি, আমাদের লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত টি। খেয়াল করে দেখো, এখানে r2 মাইনাস r1 কে কি লেখা যায় ডেল্টা r, আর এখানে ভি, এখানে কি লেখা যাবে টি মাইনাস 0, টি মাইনাস 0 কে কি লেখা যাবে ডেল্টা টি লেখা যাবে। তারপর এখান থেকে আমরা ডেল্টা টি দিয়ে ভাগ করে দিলে আমরা ভি এর মানটা পেয়ে যাব। ওকে, এই হচ্ছে ইন্টিগ্রেশনের একটা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পেলাম। এখন আমাদের দেখি কতটুকু সময় বাকি আছে, সময় বাকি আছে আর 5 মিনিটের মতো। ইন্টিগ্রেশন নিয়ে আজকে আমাদের একটু সময় লাগবে, নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আরো আলোচনা করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন আমরা এখানে শেষ করি, যতটুকু আলোচনা করেছি সেটা খুবই সামান্য, এইটুকু নিয়ে আলোচনা আসলে আরো বেশি সময় দরকার। আমরা ডিফারেন্সিয়েশন আলোচনা করলাম, এবার নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে গিয়ে, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলো। বলো, রোল নাম্বার দিয়েছো, যারা রোল নাম্বার দাও তারা রোল নাম্বারগুলো দিয়ে দাও, আর রোল নাম্বার দেওয়ার মাঝখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো। হ্যাঁ, কে কোয়েশ্চেন করছিলে? স্যার ইন্টিগ্রেশনের ওই আপার লিমিট আর লোয়ার লিমিট ওইটা আরেকটু বুঝতে ভালো হতো। লোয়ার লিমিটটা হচ্ছে, আমি যেমন ওই যে শুরুতে যখন ডিফারেন্সিয়েশন বুঝাচ্ছিলাম, একটা বিন্দু প্রথমে এ বিন্দুতে ছিল, সে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এ বিন্দুতে অবস্থান ভেক্টর ছিল r1 আর বি বিন্দুতে অবস্থান ভেক্টর ছিল r2, মানে সে r1 থেকে শুরু করে r2 তে গিয়ে শেষ করেছে। তো যেই পয়েন্ট থেকে শুরু হবে ওইটাকে বলা হয় লোয়ার লিমিট, আর যেই পয়েন্টে গিয়ে শেষ হবে সেটা হচ্ছে আপার লিমিট। যেমন তুমি যদি সময়কে ইন্টিগ্রেশন করো, তুমি ধরে নাও তুমি ধরে নাও টাইম যখন একটা এক্সপেরিমেন্ট করবা, বা একটা গাড়ি রেস চলতেছে, তুমি হচ্ছে গাড়িটা যখন শুরু হবে তখন স্টপ ওয়াচ কাউন্ট করবা। এখন তুমি কি করলা, তুমি স্টপ ওয়াচটা প্রেস করলা হচ্ছে কি গাড়িটা ছেড়ে যাওয়ার 2 সেকেন্ড পর, এবং স্টপ ওয়াচ অফ করলা কি 12 সেকেন্ড পর স্টপ ওয়াচটা অফ করলা। তাহলে তোমার টাইম গণনা শুরু হবে কোত্থেকে, 2 সেকেন্ড থেকে। তাহলে এখানে লোয়ার লিমিট হবে 2 সেকেন্ড, আর আপার লিমিট হবে কত, যেখানে সময় তুমি স্টপ ওয়াচটা অফ করে দিয়েছো, আপার লিমিট হবে কি 12 সেকেন্ড দিতে হবে। আর যদি কেউ 0 সেকেন্ড সময়ে গাড়িটা যখন স্টার্ট করে ঠিক ওই সময় যদি সে
কি করে স্টপ ওয়াচ অন করে তাহলে তার লোয়ার লিমিট হবে 0, আর যদি 12 সেকেন্ডে গিয়ে স্টপ ওয়াচ অফ করে তাহলে তার আপার লিমিট হবে 12। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা আরো কাজ করবো ইন্টিগ্রেশনে, নেক্সট ক্লাসে আজকে কাজ করব। ইন্টিগ্রেশনে যতটুকু আলোচনা করছি খুবই সামান্য, এটুকুতে আসলে হয় না। নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশনে আরো কাজ করব। ডিফারেন্সিয়েশন থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমাদের কি সূত্রগুলো প্রমাণ আসবে? সূত্র, কোন সূত্রগুলোর প্রমাণ? স্যার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের। না, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সূত্রগুলো ফিজিক্সে আসবে না, ম্যাথে আসতে পারে। যেমন ডিফারেন্সিয়েশনের সূত্রটা কোত্থেকে আসলো, যেমন ডিডিএক্স dx টু দি পাওয়ার n কে তুমি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে তখন কি আসে রেজাল্ট, n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে সূত্রটা কোত্থেকে আসছে এটা হয়তোবা ম্যাথে আসবে, ম্যাথমেটিক্সে আসবে, ফিজিক্সে আসবে না। ঠিক আছে, এটা তো ম্যাথমেটিক্সের একটা পার্ট। আমরা ম্যাথের সূত্রগুলো যেহেতু ফিজিক্সে অ্যাপ্লাই করব, তো সুতরাং ম্যাথের সূত্রের প্রমাণ ফিজিক্সে তো আসার প্রশ্ন আসে না। বুঝতে পারছো? তো তোমাদের হচ্ছে কি, তোমরা যখন সামনে যাবা, ম্যাথমেটিক্স যখন পড়তেছো আর একটু যখন সামনে যাবা, তখন ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমাদের প্রায় 7 থেকে 8টা চ্যাপ্টার থাকবে। সিমিলারলি ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করে 7 থেকে 8টা চ্যাপ্টারই থাকবে। ওইখানে তোমরা আরো ভালো মতো করে করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আরেকজন মনে হয় কোশ্চেন করতেছে সম্রাট স্বাধীন, বলো দেখি কি কোশ্চেন আছে, কারো কোশ্চেন? আচ্ছা, লাস্ট ক্লাসে হোমওয়ার্ক উপর ভিত্তি করে কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। হ্যাঁ বলো। এখানে ঢাকা বোর্ড 2017 স্যার, মানে 2 নাম্বারটা মিলাইতে পারি নাই স্যার। ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017 2 নাম্বারটা পড়তে পারো নাই, কি বলেছে? বলছি ঢাকা বোর্ড 2017 বলছে যে ম্যাথমেটিক্যাল লার্জার দেন। আচ্ছা, এখানে বলছে যে θ1 নাকি θ2 কোনটা থেকে কোনটা বেশি, তাই না? তো তুমি যখন θ1, একটা কত টাইম আছে আমাদের, 2 মিনিট সময় আছে। আচ্ছা, একটা সামান্তরিক ছিল বা একটা আয়তক্ষেত্র ছিল, এটা ছিল হচ্ছে θ1 আর এটা হচ্ছে গিয়ে কত θ2, আর পুরোটা 90 ডিগ্রি। তুমি যখন θ1 ক্যালকুলেশন করতে পারবা ইজিলি, তোমার কি এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ঠিক আছে, θ1 পাওয়ার পর 90 থেকে যদি θ1 বাদ দাও তাহলে এই অ্যাঙ্গেল চলে আসবে, এবং পরবর্তীতে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, তাই না? 9-10-এ পড়ে আসছো, 8-এ পড়ছো যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা পরস্পর সমান হয়। তো তুমি যখন এই কোণ পেয়ে যাবা তাহলে θ2 তো চলে আসবে, কারণ এইটা আর θ2 সমান। বুঝতে পারছি? তখন তোমাকে জিজ্ঞেস করছে যে এখানে θ1 এবং θ2 এর মধ্যে কোনটা বড়, সেটা তোমাকে ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে আলোচনা করতে হবে। যদি θ1 বড়, θ2 বড় হয় তাহলে লিখবা θ2 is greater than θ1, আর যদি θ1 বড় হয় তাহলে লিখবা θ1 is greater than θ2। সিম্পল। বুঝছো? কনফিউশন স্যার ক্লিয়ার? এখানে হ্যাঁ বলো। থিটা 1টা কিভাবে বাইর করব? কিভাবে বের করবা θ1? এই বরাবর কোন ভেক্টর ছিল বলো তো, ও এ নাকি? জি স্যার, ও ভেক্টর ছিল। আর এটা কি ছিল, এই বিন্দুটা? এটা ছিল স্যার সি বিন্দু। সি বিন্দু। ওসি ভেক্টর দেওয়া আছে? এ বি বাইর করলে স্যার ওসি ভেক্টর ও এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর হয় স্যার। এ বি কোন পয়েন্টে ছিল, এখানে নাকি? জি স্যার। আচ্ছা, এ বি, আর এটা কি ছিল, ও এ। তো এ বি ভেক্টর যে ডিরেকশনে, ওসি ভেক্টর তো একই ডিরেকশনে নাকি? জি স্যার, মানে আচ্ছা, এখানে স্যার তাহলে প্রশ্নে তো কোনো ডিরেকশন দেওয়া নাই। এই যে এই ডিরেকশনটা তো এদিকে, তাই না? এই ডিরেকশন জি এদিকে। স্যার। তুমি যখন ও এ আর ওসি তো এদিক থেকে, ওসি তো না জি সিও, তাহলে সিও ডিরেকশন, এই পয়েন্টটাকে তুমি ডি ধরো, তাহলে ও এ আর ও ডি এর ডিরেকশন তো সিও যেদিকে কাজ করতেছে ও ডি একই দিকে কাজ করতেছে। তো তুমি যখন ও এ আর ও ডি